আবির, এই আবির শোন না। এই কেরে গরুর মতো ডাকাডাকি করছে। কি বললি তুই কুত্তা? আমি গরুর মতো ডাকছি? আজকে তোকে আমি। বলেই আমাকে দৌড়ানি দিতে শুরু করে। চলুন, দৌড়াতে দৌড়াতে আমার পরিচয় দেওয়া যাক। আমি আবির, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আমার আব্বু আম্মু মারা গেছে 6 বছর আগে। আম্মু একজন স্কুল টিচার। আর যে মেয়েটা আমাকে দৌড়ানি দিচ্ছে ওর নাম নিশি, আমার বেস্ট ফ্রেন্ড। নিশিও এতিম, তবে আমি কখনো নিশিকে তা বুঝতে দেই না। এবার গল্পে ফেরা যাক। দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে এসে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি। এই কুত্তা, এইভাবে কেউ দৌড়ায়? আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। এই কুত্তি, তোকে বলেছি আমার পিছনে দৌড়াতে? তোর জন্য আমায় কতটা পথ দৌড়াতে হলো? তুই তখন আমায় কি বললি? তুই এভাবে ডাকছিলি কেন? তোকে সেই সকাল থেকে খুঁজে যাচ্ছি। তুই কোথায় ছিলি? কতগুলো কল করেছি। তোর মোবাইল কোথায়? সরি রে, আমি আসলে দেখিনি, মোবাইল সাইলেন্ট করা ছিল। কুত্তা, তুই আমার কল না ধরে এখন সরি বলছিস? তোকে তো আমি। বলেই নিশি যখন আমাকে মারতে আসে তখনই ওর পা স্লিপ করে পরে যেতে নিলে আমি নিশিকে ধরে ফেলি। আমার এক হাত নিশির কোমরে আর এক হাত ওর পিঠে। আর নিশি ভয়ে আমার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। পাগলিটাকে ভয় পেলে আরও বেশি কিউট লাগে। নিশির হুঁশ ফিরতেই বুঝতে পারি আমি ওকে ধরে আসি। নিশি আমাকে ছাড়তে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে আমাকে নিয়ে মাটিতে পড়ে যায়। আর আমি নিচে, আর নিশি আমার উপরে পড়েছে। নিশি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবার পড়ে যায়। আর ওর ঠোঁট এসে আমার ঠোঁটের সাথে জোড়া লেগে গিয়েছে। নিশির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটু পর নিশি ওর ঠোঁট আমার ঠোঁট থেকে সরিয়ে ফেলে। পাগলিটা খুব লজ্জা পেয়েছে, সেটা ওর চোখ দেখেই বুঝতে পারছি। আমি ওকে এই অবস্থা থেকে বের করার জন্য বললাম, এই পেতনি, আমার ওপর থেকে ওর খেয়ে খেয়ে কি মোটা হয়ে গেছিস? আর একটু এভাবে থাকলে আমি গলে যাব তো। কি বললি? আমি মোটি? তবে রে। বলে আমার বুকে এলোপাতাড়ি মারতে শুরু করে। হঠাৎ করে আমার নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। তা দেখে নিশি আমাকে মারা বন্ধ করে বলে, এটা আমি কি করলাম? আবির, আমি এমনটা চাইনি, বিশ্বাস কর। বলেই কান্না করতে করতে নিজের ওড়না দিয়ে আমার নাক মুছে দেয়। কিন্তু রক্ত থামার নামই নেই। নিশি অবস্থা থেকে হাউমাউ করে কান্না করছে। আমাকে জড়িয়ে ধরে। একবার আমাকে জড়িয়ে ধরছে, তো আরেকবার আমার নাক থেকে রক্ত মুছছে ওর ওড়না দিয়ে। একটু পর রক্ত পড়া বন্ধ হলে পাগলিটা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আবির, আমি জানতাম না এমন হয়ে যাবে। আমি খুব পচা, খুব খারাপ। আমি শুধু তোকে কষ্ট দেই। আমি অনেক খারাপ। বলেই আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি নিশিকে আমার বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পেতনি, কান্না করছিস কেন? আমি জানি আমার এই পেতনিটা ইচ্ছে করে আমাকে কষ্ট দেয়নি, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আর আমার বেস্ট ফ্রেন্ডকে পসা বলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। নিশি অপরাধীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে ধরে দাঁড় করিয়ে ওর চোখে পানি মুছে দিলাম। বললাম, অনেক কান্নাকাটি হয়েছে, এবার থাম। আমি ঠিক আছি। এই আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, চল না ফুচকা খাই। সত্যি তোর অনেক কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, তবে সেটা তোর চোখের পানি দেখে। বাদর একটা। আর তুই বান্দরনি। বলেই দুজনে একসাথে হেসে দেই। এরপর ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দুজনেই মুখ ধুয়ে চলে আসি ফুচকা খেতে। ফুচকা খেয়ে নিশিকে ওর হোস্টেলে রেখে আমিও আমার হোস্টেলে চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে নিশির সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ি। আর নিশি চলে যায় টিউশনি করাতে। নিশির এই টিউশনিটা আবিরই ঠিক করে দেয়। দেখতে দেখতে কেটে যায় আজকের দিনটা। রাতের খাবার খেয়ে এসে নিশিকে কল করি। নিশি কল রিসিভ করে। কি রে কুত্তা, কি করিস? শুয়ে আছি কুত্তি, তুই? এই তো বসে আছি। খেয়েছিস? হুম, খেয়ে তোকে কল করলাম। তুই খেয়েছিস? খেয়েছি। তোর সাহস তো কম নয়, তুই আমায় মিথ্যে বলছিস। আসলে খেতে ইচ্ছে করছে না। চুপচাপ খাবার খেয়ে এসে আমায় কল দে, না হলে তোর খবর আছে। আচ্ছা, যাচ্ছি। কিন্তু তুই কি করে আমায় বুঝিস বলতো? তোকে তোর থেকে বেশি আমি চিনি, বুঝলি? এখন যা, খাবার খেয়ে আয়। নিশি ঠিক আছে এই বলে খাবার খেতে চলে যায়। আমি এরপর আম্মুর সাথে কিছু সময় কলে করে কথা বলি। এর মধ্যে নিশি 2বার কল করে ফেলেছে। আমি কল ব্যাক করতেই সাথে সাথে কল রিসিভ করে। মনে হচ্ছিল আমার কলের জন্য পাগলিটা অপেক্ষা করছিল। কল রিসিভ করেই, এই কুত্তা হারামি, তুই কার সাথে বিজি ছিলি বল? আরে থাম থাম, আগে তো কথা শুনবি। কি শুনবো? এত রাতে তুই বিজি? কোন ডাইনি তোকে কল করেছিল? সত্যি করে বল।
তোর শাশুড়ির সাথে কথা বললাম। এই রে, না জেনে কি বলে ফেললাম। এখন বাদরটা আমায় কি যে করবে কে জানে। বলে আমি জিহ্বায় কামড় দিলাম। আমাকে চুপ থাকতে দেখে আবির বলে, কিরে পেতনি, এখন চুপ করে আছিস কেন? সরি দোস্ত, আমি বুঝতে পারিনি তুই আন্টির সাথে কথা বলছিলি। আসলে এখন তো রাত প্রায় 1টা বাজে। তুই তো প্রথমেই বলতে পারতি যে তুই আন্টির সাথে কথা বলছিলি। এ পেতনি, তুই কি আমাকে বলার সুযোগ দিয়েছিস যে বলবো? আচ্ছা সরি সরি, রাগ করিস না দোস্ত। আরে ধ্যাত, আমি তোর সাথে রাগ করতে পারি? সত্যি রাগ করিসনি তো? আরে না। আচ্ছা, কাল কলেজ আছে, ঘুমিয়ে পড়। কাল কলেজে দেখা হচ্ছে, কেমন? আচ্ছা, কাল একটু তাড়াতাড়ি আসিস। আমি আচ্ছা বলে কল কেটে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই মনে হলো নাক থেকে পানির মতো কিছু পড়ছে। হাত দিতেই আমি আঁতকে উঠি, দেখি রক্ত। তাড়াতাড়ি উঠে আয়নার সামনে যেতেই দেখি আমার নাক থেকে রক্ত পড়ে, আমার সাদা শার্টটা লাল হয়ে আছে। আমার কেমন জানি ভয় হতে শুরু করলো। নিশি কালকে যখন আমায় মারছিল তখন ওর হাত আমার নাকে লাগেনি, কিন্তু রক্ত বের হলো। আজও একই অবস্থা। আমি ফ্রেশ হয়ে প্রথমে ডক্টরের কাছে চলে গেলাম। ডক্টর আমার কথা শুনে আমাকে কিছু টেস্ট করাতে বলে। আমি ডক্টরের কথা মতো টেস্ট করিয়ে কলেজে চলে যাই। ডক্টর কাল এসে রিপোর্ট নিয়ে যেতে বলে। কলেজে আসতেই দেখি নিশি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি কাছে আসতেই প্রথমে আমাকে উত্তম মধ্যম দিয়ে বলে, এই কুত্তা, তোকে তাড়াতাড়ি আসতে বলেছি আর তুই আসলে লেট করে। তোর জন্য প্রথম ক্লাসটাই মিস হলো। তোকে বারণ করলো কে? তুই ক্লাস করতি? তোকে ছাড়া আমার ক্লাস করতে ভালো লাগে না, তুই জানিস না? আচ্ছা হয়েছে, চল কোথাও বসে আড্ডা দেই। বলেই কলেজের পিছনে পুকুর পাড়ে বসে দুজনে কিছু সময় আড্ডা দেই। এরপর পরের ক্লাসগুলো করে দুজন দুজনের হোস্টেলে চলে আসি। হোস্টেলে এসে আম্মুর সাথে কিছু সময় কথা বলে নিশির সাথে কথা বলি। রাতে রুমের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, যে করেই হোক কাল নিশিকে আমার মনের কথা বলবো। যা হয় হবে। আমি কালোকে বলবো আমি তোকে ভালোবাসি। নিশিও একা একা বারান্দায় দাঁড়িয়ে ভাবছে। এই বাদরটার আশায় থাকলে কখনো প্রেম করা হবে না। ভালোবাসে কিন্তু বলবে না। তোকে বলতে হবে না আবির। আমি জানি তুই আমাকে ভালোবাসিস। কাল তোকে সবার সামনে প্রপোজ করে নিজের করে নেব। বলেই নিশি মুচকি হাসে। এদিকে আমি এসব ভাবছি আর হাসছি। এরপর রুমে এসে ঘুমিয়ে পড়ি। কিছু সময় নিশির সাথে কথা বলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই ডক্টরের কাছে। ডক্টরের কাছে যেতেই ডক্টর যা বলল, বিশ্বাস করেন নোমান ভাই, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ডক্টরের কাছে বারবার জানতে চাইলাম এই রিপোর্ট আমার কিনা। ডক্টর জানালো তিনি নাকি 4বার টেস্ট করিয়েছেন। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। ডক্টর জানায় আমার ক্যান্সার, আর লাস্ট স্টেজে আছি। বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমার হয়তো বেশি হলে 10 থেকে 15 দিন এই পৃথিবীর আলো দেখতে পারবো। চোখের পানি মুছে হসপিটাল থেকে বের হয়ে কলেজে চলে আসি। কলেজ মাঠে আসতেই নিশি দৌড়ে এসে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে আমার দিকে কয়টা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলে, আবির, অনেক অপেক্ষা করেছি তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে, কিন্তু তুই তো বলবি না। কিন্তু তুই যে আমায় ভালোবাসিস আমি সেটা জানি। আর আমিও তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ আবির। আমি নিশিকে তুলে ঠাস করে ওর গালে থাপ্পড় দিয়ে বলি, তুই ভাবলি কি করে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবাসবো? আরে তোর মতো একটা মেয়েকে শুধু করুণা করা যায়, ভালোবাসা যায় না। এতিম বলে এতদিন তোকে শুধু করুণা করেছি, আর তুই সেটাকে ভালোবাসা ভেবে নিয়েছিস? ভালো করে শুনে রাখ, তোর মতো রাস্তার মেয়েকে শুধু করুণা আর দয়া করা যায়, ভালোবাসা যায় না। আর শোন, আজকের পর থেকে কখনো আমার সামনে আসবি না। তোর এই মুখটা আমি দেখতে চাই না, বুঝেছিস তুই? কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নিশির চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। নিশি হয়তো কখনো ভাবিনি আমি ওকে এভাবে কথা শোনাবো, কিন্তু কি করব আমি? আমি যে আর বেশি দিন নেই পৃথিবীতে। নিশি আমার মৃত্যুর কথা শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই তো আজ না চেয়েও এত বাজেভাবে ওকে অপমান করলাম। আজকের পর থেকে হয়তো নিশি আমাকে ঘৃণা করবে। আমি তো তাই চাই ও আমাকে ঘৃণা করুক। নিশি কান্না করতে বলে, হ্যাঁ আবির, তুই ঠিকই বলেছিস। আমার মতো একটা রাস্তার মেয়ে তোকে কি করে ভালোবাসতে পারে? তোর সাথে থাকতে থাকতে আমি ভুলেই গেছিলাম আমি এতিম। আমি কখনো নিজেকে এতিম বলে তুই খুব রাগ করতি, বকতি আমায়, মনে আছে তোর? কিন্তু আজ তুই আমাকে আমার জায়গাটা চিনিয়ে দিলে। আমি বামুন হয়ে চাঁদের দিকে মিছেই হাত বাড়িয়েছি, কিন্তু তুই চিন্তা করিস না। আমি আজকের পর আর কখনো তোর চোখের সামনে আসবো না।
অনেক করেছিস তুই আমার জন্য, তার জন্য তোর কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। আর তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতদিন এত যত্ন করে আগলে রাখার জন্য। বলেই নিশি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে দৌড়ে চলে যায়। আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়ে আছি, মনে মনে বলছি, আই এম সরি জান, তুই আমায় ক্ষমা করে দিস। আমি যে নিরুপায় রে, আমি তোর জীবনটা নষ্ট করতে পারবো না। তোর ভালোর জন্য আজকে আমি তোর সাথে এতটা নোংরা ভাষায় কথা বললাম। তোকে যদি এই বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে দেখতি তোকে কতটা ভালোবাসি। তোকে বলা প্রতিটি কথা আমার বুকের তীরের মতো গেঁথে গেছে। আই এম সরি নিশি, আই এম রিয়েলি সরি। বলেই আর এক মুহূর্ত সেখানে না থেকে হোস্টেলে চলে এসে নিজের সব জামা কাপড় ব্যাগে ভরে নিজের গ্রামে নিজের মায়ের কাছে চলে আসি। আর ওইদিকে নিশি হোস্টেলে ফেরার পর থেকেই কান্না করছে আর বলছে, আবির, কেন তুই এতদিন এত ভালোবাসা দিয়ে আমায় আগলে রেখেছিলি? এই এতিম মেয়েটাকে যদি একদিন ছুঁড়েই ফেলে দিবি। এতদিন যা করেছিস সব তোর আমার প্রতি করুণা আর দয়া ছিল। আমি কত বোকা, এই করুণাকে ভালোবাসা ভেবে নিয়েছিলাম। তবে আর তোর সামনে যাব না, তুই ভালো থাকিস। আমি বাসায় এসে আম্মুর সাথে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি আর বলছি, হে আল্লাহ, কি এমন পাপ করেছিলাম তোমার কাছে, যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিলে? এই সুন্দর পৃথিবীতে কত মানুষ তো আমার এখনও দেখা বাকি, যাকে নিয়ে সুন্দর একটা সুখের সংসার বাঁধতে চেয়েছিলাম, আজ তাকে কলেজের সবার সামনে আমি থাপ্পড় দিয়ে কত জঘন্যভাবে অপমান করলাম। কেন তুমি আমাকে এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে কেড়ে নিতে চাও? কী এমন পাপ করেছি আল্লাহ, কী এমন পাপ করেছি? প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে সামলে নিয়ে ড্রেস চেঞ্জ করে মায়ের রুমে গিয়ে দেখি মা বিছানায় বসে বাচ্চাদের পরীক্ষার খাতা দেখছে। গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ি। মা অনেক কিছু জানতে চায়, কেন হুট করে চলে এলাম, নিশির সাথে ঝগড়া হয়েছে কি না, আরও অনেক কথা। কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। মা অনেক ঘাবড়ে যায়। আমাকে এভাবে কান্না করতে দেখে বুঝতে পারলাম এখানে থাকলে মা সব বুঝে ফেলবে, তাই চোখের পানি মুছে মাকে বলে বাইরে চলে যাই। মা অনেকবার জানতে চায় কেন এমন করলাম, পরে বলবো বলে বাইরে চলে যাই। সন্ধ্যায় বাসায় এসে দেখি মা আমার রুমে বসে কিসের একটা কাগজ বুকে জড়িয়ে কান্না করছে। বুঝতে পারলাম আমার রিপোর্ট কার্ডটা মা দেখে ফেলেছে। আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো, আমিও মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। এরপর আমি মাকে বললাম, জানো মা, আজ না আমি নিশির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু কি করব বলো, ও এই সত্যিটা জানতে পারলে নিজেকে শেষ করে দিবে। এরপর মাকে আজকে কলেজে যা যা হয়েছে সব বললাম। মা অনেক কান্না করছে আমাকে জড়িয়ে ধরে, আর আল্লাহর কাছে জানতে চাইছে কেন আমার সাথে তিনি এটা করলেন। দেখতে দেখতে কেটে যায় 7 দিন। আমার অবস্থা অনেক খারাপ। হঠাৎ করে নাক থেকে মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। মা আমাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর আমাকে দেখে জানায় তাদের হাতে আর কিছুই নেই। আমি হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি। হঠাৎ দেখি নিশি দৌড়ে এসে আমার কেবিনে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে পানি পড়ছে। নিশির দিকে তাকিয়ে আমি অবাক, কী অবস্থা করেছে নিজের এই কয়দিনে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখটা কেমন শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি নিশিকে দেখে মায়ের দিকে তাকাতে মা বলল মা নাকি নিশিকে কল করে সব বলে দিয়েছে। নিশি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমার চোখ থেকেও পানি পড়ছে। নিশি বলে, তুই খুব খারাপ, খুব। আমায় কেন বললি না তুই? আমাকে তুই আপনই ভাবিস না। আজ আমার এই অবস্থা হলে তুই আমাকে ছেড়ে চলে আসতি, তাই না? না রে, কখনো আসতাম না, তো তো তোর পাশে থাকতাম। তাহলে কেন তুই আমার থেকে সব লুকিয়ে গেলি বল? সেদিন কলেজে তুই সবার সামনে আমায় যা বলেছিস আমার বিশ্বাস হয়নি, কিন্তু কেন জানি তোর ওপর অভিমানগুলো চেপে বসেছিল। আমি কেন সেদিন তোর খোঁজ না নিয়ে তোকে ভুল বুঝেছিলাম? এতগুলো বছর তোর সাথে কাটিয়েও আমি কেন তোকে বুঝতে পারলাম না? কেন? এইসব বলে আর কি হবে, আমিও তো তোর জায়গায় থাকলে এমনটাই করতাম। আমার ভুল হয়ে গেছে, আমার খোঁজ নেওয়া উচিত ছিল। কেন তুই এমন করেছিস আবির? একবার, একবার বল না ভালোবাসি, বল না একবার। নিশি কান্নার জন্য কথা বলতে পারছে না। সেদিন তোকে ভালোবাসি বলতে চেয়েও ভালোবাসি বলা হয়নি, আর হয়তো তা ভালোবাসি বলা হবে না। একবার তোর মুখে ভালোবাসি শুনতে চেয়ে আবির, বল না। একবার তো তোর বুকে জড়িয়ে ধরবি। নিশি আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে ওর বুকে শক্ত করে। একটু পর আমি খেয়াল করে আবির আমার হাত ছেড়ে দিয়েছে।
আমি আবিরকে শুয়ে ওর নাকের সামনে হাত রাখতে বুঝতে পারি ওর নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে। চিৎকার করে কান্না করছি আবিরকে জড়িয়ে ধরে। আন্টিও কান্না করছে খুব। করবেই তো, ছেলে হারানোর কষ্ট কি কোনো মা সহ্য করতে পারে? এতটা সময় নিশির জীবনের 10 বছর আগের অতীত শুনছিল সবাই। নিশি রেডিওতে এসে তার না পাওয়া ভালোবাসার কথা বলছিল। নিশি আর কখনো বিয়ে করেনি। আবিরের ভালোবাসা আর স্মৃতি নিয়ে কাটিয়ে দিয়েছে দিনগুলো। আবির মারা যাবার পর নিশি সাদা শাড়ি পরে বিধবার মতো থাকে। আমি চোখ থেকে সাদা ফ্রেমের চশমাটা খুলে চোখ মুছে আবার চশমাটা পরে বলতে শুরু করি। অনেক সময় আবিরকে জড়িয়ে ধরে কান্না করি সেদিন। এরপর আবিরের দাফন শেষ করে ওর এলাকার লোকজন। সেই থেকে আমি আর আমার শাশুড়ি মা গ্রামে থাকতে শুরু করি। আর এই আম্মু, আম্মু, এই আম্মু, কোথায় তুমি? আম্মু কিচেন থেকেই বলে ওঠে। এমন সারার মতো চেঁচামেচি করছিস কেন? আমি মনে মনে, কি আমি ষাঁড়ের মতো চেঁচামেচি করছি? না, যা ইচ্ছা বলুন, এখন কিছু বলবো না। এরপর আমি কিচেনে গিয়ে আম্মুকে বললাম, আম্মু, তোমার সাথে একটা কথা ছিল আমার। বল, কি বলবি? আমার কান খোলা আছে। আম্মু, আমি বিয়ে করতে চাই, তাও আগামী 7 দিনের মধ্যে। আম্মু আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আম্মুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি আবার বললাম, এমন করে তাকিয়ে আছো কেন তুমি? তুমি আর আব্বু তো বিয়ে কর বিয়ে কর বলে পাগল করে দিচ্ছিলে। সত্যি তুই বিয়ে করতে রাজি? রাজি আম্মু, তবে আগামী 7 দিনের মধ্যেই। ঠিক আছে, তোর অফিস থেকে আসলে আমরা মেয়ে দেখতে যাব। আম্মু, তুমি আর আব্বু যাও, মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে এসো। তুই মেয়েকে দেখবি না? আমার দেখতে হবে না আম্মু, তুমি আর আব্বু গেলেই হবে। বলেই আমি নিজের রুমে চলে যাই। চলুন পরিচিত হয়ে নেওয়া যাক। আমাদের গল্পের নায়ক আবির শেখ, শেখ গ্রুপ অফ কোম্পানির মালিক জুলহাস শেখের একমাত্র সন্তান। কিছুদিন আগে MBA শেষ করেছে। আর আবিরের আম্মু রীতা শেখ একজন গৃহিণী। গল্পের সাথে থাকুন, বাকিটা জানতে পারবেন। আমি রুমে বসে মোবাইল টিপছি, এর মধ্যেই আরাপ কল করে। আমি কল রিসিভ করে বলি, কিরে হারামি, এখন ফোন দিলি যে? শুনলাম তোরা সানজিদার নাকি ব্রেকআপ হয়ে গেছে। ঠিকই শুনেছিস, শালি সারাদিন এত প্যারা দেয়, কি বলবো তোকে মামা। আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাকি প্যারার সাথে করি বুঝতে পারি না। আন্টি একটু আগে কল করে বলল তুই নাকি বিয়ে করছিস, তাও আবার 7 দিনের মধ্যে। এটা আমার এক্সকে দেওয়ার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল। আচ্ছা তুই কোথায় সেটা বল, আমি আসছি, তারপর বলছি সবটা। আমাদের আড্ডায় চলে আয়। কল কেটে আম্মুকে বলে চলে যাই আড্ডায়। আরাপ বসে আছে, আমি কাছে যেতেই বলে, কিরে এসেছি, এবার বল কি হয়েছে। আচ্ছা শোন বলছি। আমি সকালে ঘুমিয়েছিলাম, সানজিদা কল করে বলল দেখা করতে যেতে 9টার মধ্যে। কল কেটে মোবাইলে সময় দেখি 8টা 20 বাজে। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে চলে গেলাম দেখা করতে। 5 মিনিট লেট হয়েছে, তাতেই ফ্ল্যাশব্যাক। সরি জান, 5 মিনিট লেট হয়ে গেল। তোর সারা জীবনই লেট হবে। তোর সাথে প্রেম করে আমার জীবনটাই শেষ। তোকে সময় মতো আসতে বললি তুই কখনো আসিস না। যা করতে না বলি তাই করিস। তুই আমাকে ভালোই বাসিস না। আর কি বলছো, আমি তো তোমার সব কথাই শুনি। কতটা শুনিস আমার কথা দেখলাম তো। 5 মিনিট লেট হয়েছে তো কি হয়েছে, তুমি যা তা তাই বলে যাচ্ছ। এত প্যারা ভালো লাগে না। কি? আমি প্যারা তোর কাছে? ঠিক আছে যা, থাকতে হবে না তোর এই প্যারার কাছে। ব্রেকআপ। ব্রেকআপ যা, আমিও আর নিতে পারছি না তোর এই প্যারাগুলো। আরে আমি বলে তোকে এতদিন সহ্য করেছি, অন্য কোনো মেয়ে হলে কবে তোর পাছে লাথি মেরে চলে যেত। তোকে সহ্য করার মতো ছেলে এই পৃথিবীতে নেই। তোর মতো প্যারা আমি বলে এতদিন সহ্য করে গেছি। আচ্ছা তাই না? কান খুলে শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে তোর চেয়ে ভালো আর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে দেখিয়ে দেব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি আগামী 7 দিনের মধ্যে তোর চেয়ে 1000 গুণ ভালো আর ভদ্র মেয়েকে বিয়ে করে তোকে দেখিয়ে দেব। তোকে কোন মেয়ে বিয়ে করে নিজের লাইফ নষ্ট করবে? আমার সেই বেচারির জন্য মায়া হচ্ছে। আমার দুঃখ হচ্ছে কার যেন কপালটা পড়বে তোর মতো প্যারার সাথে বিয়ে হলে। যা ভাগ শালা এখান থেকে।
আমারও আর ইচ্ছে নেই শালি তোর সামনে থাকার। বলেই সেখান থেকে বাসায় চলে আসি। বর্তমান আমার কথা শুনে আরব দাঁত কেলিয়ে হাসছে। আমি ওর মাথায় থাপ্পড় মেরে বললাম, এই শালা তোর মজা লাগছে? না মামা, শেষমেশ কিনা গার্লফ্রেন্ড বলে শালা আর বয়ফ্রেন্ড বলে শালি। আরে বাদ দে তো এসব, সিগারেট আছে? বলতেই আরব একটা সিগারেট হাতে দিতেই খেতে শুরু করি। আরও কিছু সময় দুই বন্ধু আড্ডা দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় আসতে আম্মু বলে, আবির মেয়ে দেখে এসেছি, খুব সুন্দর, একেবারে পরীর লাহান। তুই যদি চাস তো দেখতে পারোস। না আম্মু, তোমাদের যখন পছন্দ হয়েছে আর কোনো কথা নেই। তা কবে বিয়ে ঠিক করলে? আগামী পরশু। ঠিক আছে বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা বলতে থাকি, শালি পেয়ারা, আমি তো আমার চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছি। এবার তোর কি হবে? তোকে কেউ বিয়েই করবে না। আহা, 2 দিন পর যখন তোর সামনে দিয়ে বউ নিয়ে হাত ধরে হাঁটবো, তুই তখন দেখবি আর জ্বলবি। হা হা হা। এসব কথা বলছিলাম, তখন আমার বেয়াদব মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি প্যারা কল দিয়েছে। কল রিসিভ করতেই বলে, কিরে, খুব তো বলেছিলিস 7 দিনের মধ্যে বিয়ে করবি, তা কি হলো, কত দূর? আমার বিয়ে তো ঠিক, তোর কথা বল। আমার বিয়েও ঠিক হলো একটু আগে। ছেলে খুব হ্যান্ডসাম আর তোর চেয়ে 1000 গুণ ভদ্র। আরে যা যা, আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আকাশ থেকে নেমে আসে এক পরী। তোর মতো পেতনি না, বুঝলি? আরও কিছু সময় প্যারার সাথে ঝগড়া করে কল কেটে শান্তির এক ঘুম দেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমি আব্বু আম্মু আর আরাফ এসেছি, কোনো আয়োজন করিনি, শুধু কাজীকে দিয়ে বিয়ে পড়িয়ে বউ নিয়ে চলে যাব। দেখতে দেখতে বিয়ে কাজও কমপ্লিট হয়ে যায়। তবে আমি বউয়ের মুখ এখনও দেখিনি। কি করে দেখব? ইয়া বড় এক ঘোমটা দিয়ে আছে। এরপর বউ নিয়ে বাসায় চলে আসি। আম্মু তার বৌমাকে নিয়ে বিজি। আমি আর আরাফ ছাদে চলে যাই। আড্ডা দিতে দিতে 12টা বেজে যায়। আরাফ আমাকে রুমে দিয়ে চলে যায়। রুমে গিয়ে দেখি বউ আমার ঘুমোচ্ছে। হয়তো সারাদিন অনেক ধকল গেছে, তাই সে হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু এত বড় ঘোমটা দিয়ে ঘুমানোর কি হলো সেই তো বুঝলাম না। আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি বউ আমার জেগে গেছে। আমি কাছে গিয়ে বললাম, আরে আপনি না ঘুমাচ্ছিলেন, উঠলেন কেন? আসলে আমার চোখ লেগে গেছিল আর একটা জোরে শব্দ হলো কোথাও, তাই ঘুম ভেঙে গেছে। বুঝতে পারলাম, ওয়াশরুমের দরজা আমি জোরে বন্ধ করেছিলাম। আচ্ছা, তার জন্য আমি সরি, বুঝতে পারিনি। না ঠিক আছে, সমস্যা নেই। বলেই বিছানা থেকে নেমে এসে আমার পাশ হয়ে সালাম করে আবার গিয়ে বিছানায় বসে পড়ে। আমি পাশে বসে বললাম, আমি কি আপনার মুখটা দেখতে পারি? বউ আমার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর কি, আমিও ধীরে ধীরে ঘুমটা খুলে যা দেখলাম, বিশ্বাস করেন রাকিব ভাই, এটা আমি আশা করিনি। ঘুম খুলে দেখি এ তো আর কেউ না, আমার এক্স গার্লফ্রেন্ড সানজিদা। শেষমেশ কিনা এক্স গার্লফ্রেন্ড বউ। সানজিদা এখনও মাথা নিচু করে আছে, তাই আমায় দেখতে পাইনি। আমি বললাম, তুই এখানে কি করছিস? আমার এমন কথা শুনে সানজিদা আমার দিকে তাকিয়ে 3500 ভোল্টের ঝটকা খায় আর বলে, তুই এখানে কি করছিস? আমাকে ফলো করতে করতে তুই আমার শ্বশুরবাড়িও চলে এসেছিস? দেখ ভাই, তোর সাথে যা ছিল সব ভুলে যা। আমার সংসারটা শুরুর আগে ভেঙে দিস না। এই শালি থাম, আমার ঠেকা পড়ছে তোকে ফলো করতে। আর এটা তোর শ্বশুর বাড়ি মানে কি? এটা তো আমার বাড়ি। তোর বাড়ি মানে? তার মানে তোর সাথে আমার বিয়ে হয়েছে? আমি এই বিয়ে মানি না। ও আম্মু গো, তুমি বললা মেয়ে নাকি পরীর মতো সুন্দর। ঠিকই তো বলেছে আমার আম্মুটা। এই একদম আমার আম্মুকে আম্মু বলবি না, শেষে কিনা এক্স গার্লফ্রেন্ড বউ হলো। আমি এই বিয়ে মানি না। তোর কি মনে হয় আমি তোকে মেনে নেব? কখনোই না। আগে প্রেমিকা ছিলাম তাই ব্রেকআপ করেছি, এখন বিয়ে হয়েছে তাই ডিভোর্স দিব। আমারও তোর সাথে সংসার করার ইচ্ছে নেই, তোকে আমি নিজেই ডিভোর্স দিব। এখন সর, ঘুমাবো আমি। ভুল করেও আমার সাথে এক বিছানায় শোয়ার চেষ্টা করো না চান্দু। চুপচাপ গিয়ে সোফায় ঘুমা। আমার বাসা, আমার রুম, আমি সোফায় ঘুমাবো? ভুল করেও না, তোর প্রবলেম হলে তুই গিয়ে ঘুমা। এরপর আমাদের দুজনের মাঝে কিছুক্ষণ তুমুল ঝগড়ার পর ঠিক হয় মাঝখানে ভারত পাকিস্তান বর্ডার দিয়ে তারপর ঘুমাবো। আরে বুঝলেন না, কোলবালিশ। এরপর আমি কোলবালিশটা মাঝখানে রেখে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ি। সানজিদে বলে, ভুল করেও যদি এই কোলবালিশ টপকে এপাশে আসিস তাহলে তোর 12টা বাজিয়ে দেব।
আমার ঠেকা পড়ছে, তোর মতো প্যারার কাছে যাব। এরপর আর কিছু না বলে দুজনেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে বুকের ওপর ভারী কিছু অনুভব করি। চোখ খুলতেই দেখি সানজিদা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। যখনই চেঁচামেচি করতে যাব, পাগলিটার ঘুমন্ত মায়াবী মুখের দিকে আমার নয়নজোর আটকে যায়। কি সুন্দরই না লাগছে পাগলিটাকে ঘুমন্ত অবস্থায়। আমি আমার বুকের দিকে তাকাতেই দেখি পাগলিটার লিপস্টিকের দাগ লেগে গেছে। কি বুঝলেন না তো? না বুঝলে নাই। মুচকি একটা হাসি দিয়ে কিছুক্ষণ অপলক নয়নে তাকিয়ে দেখছি ফ্যানের বাতাসে কিছু চুল এসে পাগলিটার মুখে পড়ছে। আমি আলতো করে চুলগুলো সরিয়ে দেই। খুব ইচ্ছে করছে সানজিদার নরম কোমল গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট দুটো মিশিয়ে দেই। কি করব না করব ভাবতে ভাবতে 4 ঠোঁট এক করে দেই। একটু পর সানজিদার চোখ খুলে আমার চোখের দিকে তাকিয়ে ইশারায় বলে, এটা কি হচ্ছে? আমি তো ভয়ে শেষ। মনে মনে ভাবছি, এখন কি হবে? এই রে, ঘরের মধ্যে এটা কি করে ফেললাম? এখন তো এই প্যারা আমাকে আর আস্ত রাখবে না। আমাকে চুপ করে থাকতে দেখে সানজিদা বলে, কি রে, খুব তো বলেছিলি আমার কাছে আসবি না, তাহলে এটা কি? আমি কি করেছি? আমি কি তোর কাছে গিয়েছি নাকি? তুই তো আমার জায়গায় এসেছিস আর আমাকে জড়িয়ে ধরেছিস। আর এই দেখ কতগুলো কিস করেছিস বুকে। তোর লিপস্টিকের দাগ এখনও লেগে আছে। আমি তো কেবল একটা করেছি। সানজিদা আমার বুকের দিকে তাকিয়ে তো লজ্জায় শেষ। এখন কি বলবে সে? মনে মনে বলে, ইস রে, এটা আমি কি করেছি? হ্যাঁ, আমিই তো করেছি। এখানে মেয়ে তো আমি একাই আছি। এখন এই কুত্তাটার দিকে তাকাতেও লজ্জা করছে। এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে আমি বলে উঠি, আচ্ছা যা হয়েছে হয়েছে। আমরা কি পারি না সবটা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে? তুমি তো আমায় প্যারা বলো, আমি নাকি তোমাকে প্যারা দেই? দাওই তো ভালোবাসার প্যারা। সারা জীবন দিব, বলো রাজি? একটু কম কম দিও। না, বেশি বেশি দিব। ঠিক আছে বলেই দুজনে মুচকি হেসে এক নতুন স্বপ্নের মাঝে ডুব দেই। বাসরাতের বদলে না হয় বাসর সকালই হলো। এই দুষ্টু, আসতে পচা। আজ তো ভালোবাসা সবটা নিয়ে নেব, কোনো কথা শুনছি না। এই যে আরও দেখবেন। ও না না, দেখবেন কি করে, আরও শুনবেন। লজ্জা করছে না? আমাদের একা ছেড়ে দিন। টাটা, বাই বাই। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে। ধন্যবাদ সবাইকে।